নমস্কার। আজ রবীন্দ্রনাথের গদ্য কবিতা আপনাদের শ্রবণে অর্পণ করব বলেই আজ এসেছি। গদ্য কবিতা আপাত বিপরীতার্থক একটি শব্দবন্ধ, সুতরাং অনেক দ্বিধা, দ্বন্দ্ব, জড়তার অবকাশ থাকে। আমি দু চারটে কথা আগে এই নিয়ে বলে নিই, তারপর আমাদের সেই মূল অভিমুক্ত আছেই রবীন্দ্রনাথের গদ্য কবিতা। গদ্য কবিতাটা বিষয়টা কি সেটা আগে দেখে নেওয়া যাক। অক্ষর বৃত্ত রীতি অনুসারী অনিয়মিত ও অসমলম্বিত পংক্তি সমন্বিত সমিল বা অমিল যে ছন্দবন্ধের সানন্দ প্রবাহে মুক্তির গন্ধ, তাকে মুক্তক বা মুক্তবন্ধ ছন্দ বলে। এ ছন্দের নামেই মুক্তির নিবিড় অন্বয়। ছন্দাচার্য প্রবোধচন্দ্র সেন রবীন্দ্রনাথের বলাকার ছন্দকে মুক্তক ছন্দ নামে অভিহিত করেছেন। বন্ধনেই মুক্তি যদি ছন্দের অনুবন্ধ হয়, তবে সে বন্ধন ছিন্ন করে কবিতার পাখাটি অনন্ত আকাশে কেমন করে ডানা মেলে, সেটাই বিচার্য। ফরাসিতে ফিওলিবা বা ইংলিশতে যাকে বলা হয় ফ্রি ভার্স, তার ঠিক উৎস না জানা গেলেও এটুকু জানা যায় যে মিল্টন অর্থাৎ জন মিল্টন এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। বিশেষ করে অনুবাদ করার সময় আমি তার প্যাস্টোরাল এলিজি লিসিডাস, যেটা তিনি 1638 বা এরম ধরনের সময়ে লিখেছিলেন, এবং তার স্যামসন অ্যাগনিস্টিস, এসবের মধ্যে তিনি চর্চা করেছেন। তারপর এটি চর্চিত হয়েছে গেটে, হুগো, বোদলেয়ার, ব্লেক, আর্নল্ড ইত্যাদি কবির কলমে। আর আমেরিকার কবি ওয়াল্ট হুইটম্যান, আপনারা অনেকেই হয়তো জানেন তার দ্য লিভস অফ গ্র্যাশ, সে তো বহু বিদিত এবং বিশ্ববন্দিত বই, সেই লিভস অফ গ্র্যাশ দ্য হ্যাঙ্কারচিফ অফ গড। আর উল্লেখ্য অবদান তারা রেখেছিলেন এই যাদের নাম আমি করলাম। আর বিংশ শতাব্দীতে এজরা পাউন্ড, টি.এস. এলিয়ট, ডি.এইচ. লরেন্স ইত্যাদি কবির হাত ধরে এর উত্তরণ ঘটেছে। এসবে উদ্বুদ্ধ হয়েই বাংলা কবিতাতেও এসে লেগেছে মুক্তির দোলা। মুক্তির ছোঁয়া এনেছে মধু কবির অমিত্রাক্ষর ছন্দ। কি অসাধারণ, কি অসাধারণ সেই অবদান! সর্বাঙ্গীন মুক্তি যদিও আসেনি, কৃতবিদ্য রবীন্দ্রনাথ সেই কষ্টের ছন্দ শাসনের কৃত্তিকাটির কৃতান্ত হয়ে কবিতাকে তার মুক্তিপথে চাওয়া চাতক অন্তরাত্মাকে যথার্থ অর্থেই কৃতার্থ করলেন। তার পলাতকা ও বলাকায় এর সুচারু চিহ্ন প্রতীয়মান। সমিল মুক্তকও আছে, অমিল মুক্তকও আছে। সমিল মুক্তক তার বলাকা থেকে বলছি। মনে হলো এপাখার বাণী দিল আনি, শুধু পলকের তরে পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ। অমিল মুক্তক তার পরিশেষ কাব্যগ্রন্থের ওই বাঁশি কবিতাটা থেকে কয়েকটি পংক্তি। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী, তীরে তমালের ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। বলাকার শাহজাহান কবিতার একটু অংশও শোনা যাক। হে সম্রাট, তাই তব শঙ্কিত হৃদয় চেয়েছিল করিবারে সময়ের হৃদয় হরণ, সৌন্দর্যে ভুলায়ে কণ্ঠে তাহার কিমালা দুলায়ে করিলে বরণ, রূপহীন মরণেরে মৃত্যুহীন অপরূপ সাজে। যদিও প্রবহমানতা, যদিও ধ্বনিত হয় মুক্তির গান, একটি প্রশ্ন তবু ফিরে ফিরে আসে অনন্ত অনুপ্রাসে। কি সেই প্রশ্ন? ছন্দের বন্ধন থেকে কবিতা কি মুক্ত হতে পারে? জেনেছিলাম বন্ধনেই তার মুক্তি। ভরা ভাদ্রে
নর্তকী হয়ে ওঠা ঋতুমতী নদী, দুকুরের মধ্যে সে সুন্দর। ছাপিয়ে গেলে অবাধ স্বাধীনতায় সে বন্যা, সে ভয়ঙ্কর। নানান গ্রহণ বর্জনের মধ্য দিয়েই তার পরিণমন। এখানে থামাও নেই, নামাও নেই, এখানে এখানে শুধু চলা। পদ্য হল পদ সমন্বিত, এ ছন্দবদ্ধ রচনা। এতে আছে পর্ব, আছে ছন্দের দোলা, ছন্দের লীলায়িত হিল্লোলে হিন্দোলে তার চলা, তার বলা, ছন্দের খাতিরে তার থামা। কাব্যের চরণে, ছন্দের বরণে এর পর্বের আবর্তন। এই ছন্দবদ্ধ চলা গদ্যে নেই, মানে বুঝিয়ে তার থামা। পদ্যের থামায় এই মানে বোঝানোর দায় নেই। পদ্যের পর্বসঙ্গতি গদ্যে থাকার কথা নয়। পদ্য এবং গদ্য দুটি পৃথক মাধ্যম। কবিতা যদি চূড়ান্ত সৌন্দর্যে এক অদ্ভুত বিন্যাসে যোগ্য ভাব ও ভাষার সমৃদ্ধ সংবেদন হয়, তবে গদ্য পদ্য যে কোনো মাধ্যমেই তা লেখা যেতে পারে। ছন্দের আনন্দবিধানে ভাবের দাসত্ব মধুকবিকে আহত করেছিল। পয়ার, ত্রিপদী এসবের বন্ধন থেকে বাংলা কাব্য সাহিত্যের মুক্তির সম্ভাবনা তিনি সূচিত করলেন তাঁর অমিত্রাক্ষর ছন্দের জাদু স্পর্শে। আরও এগিয়ে এলো মুক্তক। রবি ঠাকুরের পলাতকা ও বলাকায় দেখেছি কেমন করে সে মেলেছে তার ডানা। যে আটপৌরে গদ্য আমাদের নিত্যদিনের ভাষা, সেই গদ্যে কবিতা লিখলেন রবীন্দ্রনাথ। এতেই নির্মিত হলো তাঁর পরিশেষ, পত্রপুট, শ্যামলী, পুনশ্চ ইত্যাদি কাব্যগ্রন্থের কায়া। হর্ষ বিষাদে, প্রেমে অপ্রেমে, যাপন জ্ঞাপন, সঞ্চারণের বিবিধ অনুষঙ্গে শতোৎসারিত গদ্যভাসে উচ্চকিত হয়ে ওঠে প্রাণ, আসে কথা। শ্যামলী কাব্যগ্রন্থের বাঁশিওয়ালা থেকে কয়েকটি পংক্তি। কি বাজাও তুমি, জানি নে সে সুর, জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নবযৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়তলির ঝিরঝিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। এ আমাদের নিত্যদিনের ভাষা। শুরু করলে থামার যেন উপায় নেই। মামুলি মেয়েটির মরা দিনের নারীর মধ্যে হঠাৎ লেগেছে এসে ভরা জীবনের সুরে বেজে ওঠা বংশীধ্বনি। সেই সুর শুনে সে আর পাহাড়তলির ঝিরঝিরে নদী সমার্থক হয়ে ওঠে। উতল হয় বুক, ঘনিয়ে আসে সঘন শ্রাবণের রাত্রি। এই কবিতাটির আরও কয়েকটি পংক্তি। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক, ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক। শনিতে স্নায়ুতে লাগে তার সুর, রক্তে আনে ঝড়ের, বন্যার, আগুনের ডাক, পাঁজরে আছাড় খাওয়া দুর্নিবার মরণ সাগরের ডাক, শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক, বুকের চরাচরে লাগে প্লাবন। গদ্য এখানে কাব্যের প্রবর্তনায়, প্রত্যয়নে, প্রণোদনে সুচারু রূপে শিল্পিত হয়েছে বলেই বেজে উঠেছে বাঁশি। তার মোহন তানে মুরজ মন্দ্রে রিপ্সিত অনুষঙ্গ ঈর্ষণীয় মাধুর্যে ভরে ওঠে। এ থেকেই উপলব্ধ হয় গদ্য কবিতার বাইরে গদ্য, অন্তরে পদ্য। গদ্যে কথা, পদ্যে বিন্যাস। এখানে গদ্যের দেহে পদ্যের আরঞ্জন, পদ্যের অভিমুখে গদ্যের যাত্রা। সুভাষ মুখোপাধ্যায়ের সেই কবিতা ফুল ফুটুক না ফুটুক। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। শান বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। বিবর্তন আসে, রূপান্তরের খেলা চলে, চলে পরিণমনের প্রক্রিয়া।
হারায় না কিছুই, ফিরে 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 আসে তারা। রয়ে যায় কিছু মিসিং লিঙ্ক, সেই যোগ সূত্রে উৎকীর্ণ থাকে উত্তরণের ইতিবৃত্ত। গদ্য কবিতায়, গদ্য কায়ায় পদ্যের পানে চাওয়া তার উৎসুক অভিমুখ প্রতীয়মান হয়ে ওঠে। রবীন্দ্রনাথের লিপিকা প্রসঙ্গত উল্লেখ্য। পুনশ্চ কাব্যের ভূমিকায় রবীন্দ্রনাথ লিখেছেন, লিপিকায় প্রথম তিনি বাংলা গদ্য কবিতা লেখার চেষ্টা করেন, কিন্তু ছাপবার সময় বাক্যগুলিকে পদ্যের মতো খণ্ডিত করা হয়নি। বোধ করি ভীরুতাই তার কারণ। লিপিকার প্রথম ভাগের অধিকাংশ রচনা এর সাক্ষ্য বহন করে। রবীন্দ্রনাথ বলেছেন ভীরুতাই বুঝি তার কারণ। আসলে সেটা তার বিনয়, যার অসাধারণ সৃজন, যার হাত দিয়ে বাংলা গদ্য কবিতা সাবালক হয়েছে এবং তার চলা শুরুর দিনে তার পোষণের সমস্ত কিছু রবীন্দ্রনাথের কাছ থেকে, তার অনন্ত অন্তর্লোক থেকে তারা পেয়েছে। আমরা তাই নিয়ে এবার মূল জায়গায় যাব। সেই লিপিকা থেকে এবার মেঘলা দিনে। মেঘলা দিনে এই শীর্ষক কবিতাটি আসলে গদ্যে লেখা, পূর্বাহ্নে আমি বলেছি, সেটি এবার শোনাচ্ছি। মেঘলা দিনে, রবীন্দ্রনাথ ঠাকুর। রোজই থাকে সমস্ত দিন কাজ আর চারদিকে লোকজন। রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেয়া হয়। ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে আর লোক আছে চারদিকে, কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেয়া যায় না। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপুরীতে শীত কেটে মণি মানিক চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আর একজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে। ভিতরের মানুষ বলছে, আমার চিরদিনের সেই আর একজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে। ভাবছি কি করি, কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে? কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাঁথা হবে, এক আলোতে জ্বলে উঠবে? আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি। সেই আমার সর্বনেশে ভিখারি রাস্তার কোন মোড়ে? আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বসন পড়েছে। পথে বাহির হতে চায়, সকল কাজের বাহিরের পথে, যে পথ একটিমাত্র সরল তারের একতারার মতো কোন মনের মানুষের চলায় চলায় বাজছে। আমাদের দ্বিতীয় নিবেদন, বাণী। বাণী রবীন্দ্রনাথ ঠাকুর। ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে আকাশের মেঘ নামে মাটির কাছে ধরা দেবে বলে, তেমনি কোথা থেকে মেয়েরা আসে পৃথিবীতে বাঁধা পড়তে। তাদের জন্য অল্প জায়গার জগৎ, অল্প মানুষের, ওইটুকুর মধ্যে আপনার সবটাকে ধরানো চাই। আপনার সব কথা, সব ব্যথা, সব ভাবনা। তাই তাদের মাথার কাপড়, হাতের কাঁকন, আঙিনায় বেড়া। মেয়েরা হলো সীমা স্বর্গের ইন্দ্রাণী, কিন্তু কোন দেবতার কৌতুক হাস্যের মতো
অপরিমিত চঞ্চলতা নিয়ে আমাদের পাড়ার ওই ছোট মেয়েটির জন্ম। মা তাকে রেগে বলে দস্যি, বাপ তাকে হেসে বলে পাগলি। সে পলাতকা ঝর্ণার জল শাসনের পাথর ডিঙিয়ে চলে। তার মনটি যেন বেণুবনের উপর ডালের পাতা, কেবলই ঝিরঝির করে কাঁপছে। আজ দেখি সেই দুরন্ত মেয়েটি বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে চুপ করে দাঁড়িয়ে। বাদল শেষের ইন্দ্রধনুটি বললেই হয়। তার বড় বড় দুটি কালো চোখ আজ অচঞ্চল, তমালের ডালে বৃষ্টির দিনে ডানা ভেজা পাখির মতো। ওকে এমন স্তব্ধ কখনো দেখিনি। মনে হলো নদী যেন চলতে চলতে এক জায়গায় এসে থমকে সরোবর হয়েছে। কিছুদিন আগে রৌদ্রের শাসন ছিল প্রখর, দিগন্তের মুখ বিবর্ণ, গাছের পাতাগুলো শুকনো, হলদে হতাশ্বাস। এমন সময় হঠাৎ কালো আলুথালু পাগলা মেঘ আকাশের কোণে কোণে তাঁবু ফেললে। সূর্যাস্তের একটা রক্তরশ্মি খাপের ভিতর থেকে তলোয়ারের মতো বেরিয়ে এলো। অর্ধেক রাত্রে দেখি দরজাগুলো খড়খড় শব্দে কাঁপছে। সমস্ত শহরের ঘুমটাকে ঝড়ের হাওয়া ঝুঁটি ধরে ঝাঁকিয়ে দিলে। উঠে দেখি গলির আলোটা ঘন বৃষ্টির মধ্যে মাতালের ঘোলা চোখের মতো দেখতে। আর গির্জের ঘড়ির শব্দ এলো যেন বৃষ্টির শব্দের চাদর মুড়ি দিয়ে। সকালবেলায় জলের ধারা আরো ঘনিয়ে এলো। রৌদ্র আর উঠল না। এই বাদলায় আমাদের পাড়ার মেয়েটি বারান্দার রেলিং ধরে চুপ করে দাঁড়িয়ে। তার বোন এসে তাকে বললে মা ডাকছে। সে কেবল সবেগে মাথা নাড়ল। তার বেনি উঠল দুলে। কাগজের নৌকা নিয়ে তার ভাই তার হাত ধরে টানলে। সে হাত ছিনিয়ে নিলে, তবু তার ভাই খেলার জন্য টানাটানি করতে লাগলো। তাকে এক থাপ্পড় বসিয়ে দিলে। বৃষ্টি পড়ছে, অন্ধকার আরো ঘন হয়ে এলো। মেয়েটি স্থির দাঁড়িয়ে। আদি যুগে সৃষ্টির মুখে প্রথম কথা জেগেছিল জলের ভাষায়, হাওয়ার কণ্ঠে। লক্ষ কোটি বছর পার হয়ে সেই স্মরণ বিস্মরণের অতীত কথা আজ বাদলার কলস্বরে ওই মেয়েটিকে এসে ডাক দিলে। ও তাই সকল বেড়ার বাইরে চলে গিয়ে হারিয়ে গেল। কত বড় কাল, কত বড় জগৎ, পৃথিবীতে কত যুগের, কত জীব লীলা। সেই সুদূর, সেই বিরাট আজ এই দুরন্ত মেয়েটির মুখের দিকে তাকালো মেঘের ছায়ায়, বৃষ্টির কলশব্দে। ও তাই বড় বড় চোখ মেলে নিস্তব্ধ দাঁড়িয়ে রইল, যেন অনন্তকালেরই প্রতিমা। এবার আমরা শুনব মেঘদূত। মেঘদূত রবীন্দ্রনাথ ঠাকুর। মিলনের প্রথম দিনে বাঁশি কি বলেছিল? সে বলেছিল, সেই মানুষ আমার কাছে এলো যে মানুষ আমার দূরের। আর বাঁশি বলেছিল, ধরলেও যাকে ধরা যায় না তাকে ধরেছি, পেলেও সকল পাওয়াকে যে ছাড়িয়ে যায় তাকে পাওয়া গেল। তারপরে রোজ বাঁশি বাজে না কেন? কেননা আধখানা কথা ভুলেছি, শুধু মনে রইল সে কাছে, কিন্তু সে যে দূরেরও তা খেয়াল রইল না। প্রেমের যে আধখানায় মিলন, সেইটাই দেখি, যে আধখানায় বিরহ সে চোখে পড়ে না। তাই দূরের চিরতৃপ্তিহীন দেখাটা আর দেখা যায় না, কাছের পর্দা আড়াল করেছে। দুই মানুষের মাঝে যে অসীম আকাশ, সেখানে সব চুপ, সেখানে কথা চলে না। এই মস্ত চুপকে বাঁশির সুর দিয়ে ভরিয়ে দিতে হয়। অনন্ত আকাশের ফাঁক না পেলে বাঁশি বাজে না।
সেই আমাদের মাঝের আকাশটি আঁধিতে ঢেকেছে। প্রতিদিনের কাজে কর্মে কথায় ভরে গিয়েছে প্রতিদিনের ভয় ভাবনা কৃপণতায়। এক দিন জ্যোৎস্না রাত্রে হাওয়া দেয়, বিছানার পরে জেগে বসে বুক ব্যথিয়ে ওঠে। মনে পড়ে এই পাশের লোকটিকে তো হারিয়েছি। এই বিরহ মিটবে কেমন করে? আমার অনন্তের সঙ্গে তার অনন্তের বিরহ। দিনের শেষে কাজের থেকে ফিরে এসে যার সঙ্গে কথা বলি, সে কে? সে তো সংসারের হাজার লোকের মধ্যে একজন। তাকে তো জানা হয়েছে, চেনা হয়েছে, সে তো ফুরিয়ে গেছে। কিন্তু ওর মধ্যে কোথায় সেই আমার অফুরান একজন, সেই আমার একটি মাত্র। ওকে আবার নতুন করে খুঁজে পাই কোন কুলহারা কামনার ধারে। ওর সঙ্গে আবার একবার কথা বলি সময়ের কোন ফাঁকে, বনমল্লিকার গন্ধে, নিবিড় কোন কর্মহীন সন্ধ্যার অন্ধকারে। এমন সময় নববর্ষা ছায়া উত্তরীয় ছড়িয়ে পূর্ব দিগন্তে এসে উপস্থিত। উজ্জয়িনী কবির কথা মনে পড়ে গেল। মনে হলো প্রিয়ার কাছে দূত পাঠাই, আমার গান চলুক উড়ে, পাশে থাকার সুদূর দুর্গম নির্বাসন পার হয়ে যাক। কিন্তু তাহলে তাকে যেতে হবে কালের উজান পথ বেয়ে, বাঁশির ব্যথায় ভরা আমাদের প্রথম মিলনের দিনে। সেই আমাদের যে দিনটি বিশ্বের চিরবর্ষা ও চিরবসন্তের সকল গন্ধে, সকল ক্রন্দনে জড়িয়ে রয়ে গেল কেতকী বনের দীর্ঘশ্বাসে আর শাল মঞ্জরীর উতলা আত্মনিবেদনে। নির্জন দিঘির ধারে নারিকেল বনের মর্মর মুখরিত বর্ষার আপন কথাটিকেই আমার কথা করে নিয়ে প্রিয়ার গানে পৌঁছিয়ে দিক, যেখানে সে তার এলো চুলে গ্রন্থি দিয়ে আঁচল কোমরে বেঁধে সংসারের কাজে ব্যস্ত। বহু দূরের অসীম আকাশ আজ বনরাজি নীলা পৃথিবীর শিয়রের কাছে নত হয়ে পড়ল। কানে কানে বললে আমি তোমারই। পৃথিবী বললে সে কেমন করে হবে, তুমি যে অসীম, আমি যে ছোট। আকাশ বললে আমি তো চারদিকে আমার মেঘের সীমা টেনে দিয়েছি। পৃথিবী বললে তোমার যে কত জ্যোতিষ্কের সম্পদ, আমার তো আলোর সম্পদ নেই। আকাশ বললে আজ আমি আমার চন্দ্র সূর্য তারা সব হারিয়ে ফেলে এসেছি, আজ আমার একমাত্র তুমি আছো। পৃথিবী বললে আমার অশ্রু ভরা হৃদয় হাওয়ায় হাওয়ায় চঞ্চল হয়ে কাঁপে, তুমি যে অবিচলিত। আকাশ বললে আমার অশ্রুও আজ চঞ্চল হয়েছে, দেখতে কি পাওনি? আমার বক্ষ আজ শ্যামল হলো তোমার ওই শ্যামল হৃদয়টির মতো। সে এই বলে আকাশ পৃথিবীর মাঝখানকার চির বিরহটাকে চোখের জলের গান দিয়ে ভরিয়ে দিলে। সেই আকাশ পৃথিবীর বিবাহ মন্ত্র গুঞ্জন নিয়ে নববর্ষা নামুক আমাদের বিচ্ছেদের পরে প্রিয়ার মধ্যে যা অনির্বচনীয়, তাই হঠাৎ বেজে ওঠে বীণার তারের মতো চকিত হয়ে উঠুক। সে আপন সিঁথির পরে তুলে দিক দূর বনান্তের রংটির মতো তার নীলাঞ্চল। তার কালো চোখের চাহনিতে মেঘ মল্লারের সব নীরগুলি আর্ত হয়ে উঠুক। সার্থক হোক বকুল মালা তার বেনির বাঁকে বাঁকে জড়িয়ে ওঠে। যখন ঝিল্লির ঝংকারে বেনুবনের অন্ধকার থরথর করছে, যখন বাদল হাওয়ায় দীপশিখা কেঁপে কেঁপে নিভে গেল, তখন সে তার অতি কাছের ওই সংসারটাকে ছেড়ে দিয়ে আসুক ভিজে ঘাসের গন্ধে ভরা বনপথ দিয়ে আমার নিভৃত হৃদয়ে নিশীথ রাত্রে। নমস্কার।